দেখছেন এটা নিউজ সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন, আমি জান্নাতুন নাহার জাকিয়া, সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। শুরুতে জানিয়ে দেব ৬টা নিউজ আওয়ারের প্রধান প্রধান খবরের শিরোনামগুলো। কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ, আহত ১০। সীমা অতিক্রম করে যাচ্ছে কোটা বিরোধীরা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনদুর্ভোগ হলে ব্যবস্থার হুঁশিয়ারি। কোটা আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে ছাত্রলীগ ও ছাত্রদল। Sponsored by Abiba Finance Limited. সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারের প্রধান প্রধান শিরোনামগুলো এতক্ষণ শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। ১১তম দিনে এসে কোটা আন্দোলনে উত্তাল দেশ। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে বিকেল ৩:৩০ থেকে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান থাকা সত্ত্বেও রাজধানী ঢাকার শাহবাগে বিপুল সংখ্যক আন্দোলনকারী অবস্থান নিতে শুরু করলে তাদের বাধার মুখে পড়তে হয়। সেখানেই স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে পুরো শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেও পুলিশি ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে আসে কোটা বিরোধী আন্দোলনকারীরা। যেমনটি বলছিলেন সহকর্মী জাকিয়া, কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ শাহবাগ। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যোগাযোগ করব সহকর্মী জাহিদ হোসেনের সাথে। জাহিদ, আমরা দেখছিলাম ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের দিকে যাচ্ছিল এবং সেখানে অবস্থানের চেষ্টা করছিল। এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সিয়াম, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যখন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে শাহবাগকে অবরুদ্ধ করে ফেলে, এরপর কিন্তু একটি মিছিল, একটি প্রতিবাদী মিছিল আমি বলবো, সেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি সেটি নিচ্ছিল। এবং এখনো পর্যন্ত এই সড়কটি শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেটি কিন্তু অবরুদ্ধই আছে এবং শিক্ষার্থীরা হুড়মুড় স্লোগানে তারা আসলে এই সড়কটি দখলে রেখেছে। আমি আপনাকে এখানকার আবহাওয়াটা ঘুরিয়ে দেখাতে চাই। এখানে যেমন পুলিশের সাজোয়া জান আমরা দেখতে পেয়েছি, এর পাশাপাশি পুলিশের নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি। আমরা আপনাকে ঘুরিয়ে দেখাই এখানে পুলিশের যে কয়েক ধরনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এবং আপনি যেটি বললেন যে শুরুতে কিন্তু পুলিশের সঙ্গে বেশ ধাক্কাধাক্কি এবং বাকবিতণ্ডাও হয়েছিল এই সড়ক অবরুদ্ধ করা নিয়ে। এবং এরপরে শিক্ষার্থীদের আসলে এই জয়টা হয় এবং শিক্ষার্থীরা পথ দখলে নিয়ে নেয়। এবং যদিও এই গুঞ্জনটি ছিল আসলে বৃষ্টি বিঘ্নিত বিকেলে আজকে আন্দোলনটি চলবে কিনা, কিন্তু সেগুলোকে কিন্তু মিথ্যা প্রমাণিত করে কোটা আন্দোলনকারীরা বা কোটা সংস্কারের পক্ষে যারা লড়ছেন তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলে এই শাহবাগ প্রাঙ্গণে আসেন এবং সেই শাহবাগ থেকে শুরু করে সেই মিছিলটি কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল সে পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সে পর্যন্ত অবরুদ্ধ আছে। এবং কখন যে আসলে এই অবরুদ্ধ পরিস্থিতি মুক্ত হবে সে বিষয়ে আসলে কারোরই কোনো নির্দেশনা নেই। এবং যেহেতু আপনি জানেন যে আসলে সরকারের পক্ষ থেকে সব ধরনের জায়গা থেকে এটি আশ্বস্ত করা হচ্ছে বা এটি অনুরোধ জানানো হচ্ছে ক্লাসে ফেরার জন্য, ঘরে ফেরার জন্য, তার কিন্তু কোনো পরিমাণে আমরা নিদর্শন এই শাহবাগ প্রাঙ্গণে, এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রাঙ্গণে সে পাচ্ছি না। অর্থাৎ এখানে শিক্ষার্থীদের যে বিক্ষুব্ধ পরিস্থিতি, বিক্ষুব্ধ যে সকল স্লোগান, বিক্ষুব্ধ যে সকল মিছিল, সেগুলো কিন্তু চলছেই। আসলে রাজধানী থেকে এই ছিল তো খবর, কিন্তু আমরা খুলনা থেকেও জানতে চাই। খুলনায় আমাদের আরেক সহকর্মী পলাশ চন্দ্র ঢালি, তিনি জানাবেন সেখানকার কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলনের অবস্থা এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আছে। পলাশ, আমাদেরকে খুলনা থেকে কি জানাবেন? জাহিদ, আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের কিন্তু শিক্ষাঙ্গনে কিন্তু একই পরিস্থিতি এবং এই যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা একটু দেখাই যে খুলনা 0 পয়েন্ট বোর্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখন এই যে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তারা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু তারা আন্দোলন করছে। এবং আমরা এর আগেও জানিয়েছি যে মুষলধারে বৃষ্টি চলছে, তার ভিতর দিয়ে তারা আন্দোলন করছে। এই
আন্দোলন তাদের কথা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কিন্তু চলমান থাকবে। আমরা শিক্ষার্থীদের সাথে যারা আন্দোলন করছে তাদের সাথে একটু কথা বলি। একটু কথা বলবেন যে আমরা এই আন্দোলন যতক্ষণ আদায় না হচ্ছে, দাবি আদায় হচ্ছে ততক্ষণ চলবে। সর্বশেষ পরিস্থিতিটা একটু জানাবেন। পরিস্থিতি বলতে আমাদের বর্তমানে যে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাধা আসছে। আজকে যেটা হয়েছিল আমি শুনেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা বাধা এসেছে, এমনকি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনেও পুলিশ এসেছিল জলকামান নিয়ে। আমরা বলতে চাই আমাদের যদি বাধা আসে তাহলে আন্দোলন আরো বড়সড় আন্দোলনে পরিণত হবে এবং এই আন্দোলনের জন্য আমাদের এই যে পুলিশ এরা নিজেরাই দায়ী থাকবে এবং সরকার দায়ী থাকবে। আমরা চাই না আমাদের এই আন্দোলন অন্য কোনো দিকে রূপ নেয়। আন্দোলনের শুধুমাত্র একটাই দফা, একটাই দাবি, আমরা চাই আমাদের আন্দোলন এইদিকে থাকবে এবং সরকার আমাদের দাবি মেনে নেবে। আন্দোলন আমরা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, এই আন্দোলন আমাদের চলমান থাকবে। আচ্ছা, আমরা একটু কথা শুনি। আপনারা বলেন, হ্যান্ড মাইকে বলেন, আমরা একটু শুনি। হ্যাঁ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা জানি আমরা কেন আজ এখানে উপস্থিত হয়েছি। একটা কথা বলতে চাই, আমরা যখন আন্দোলনের পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম আমরা শুনলাম আমাদের মেন গেটে, খুলনা ইউনিভার্সিটির মেন গেটে জল কামান সহ 200-র উপর পুলিশ এসে জড়ো হয়েছে। একটা কথা বলতে চাই, আমরা কি কোনো সন্ত্রাসী যে আমাদের মেন গেটের বাইরে যেতে দেওয়া হবে না? সন্ত্রাসী না, আমরা ন্যায্য এবং যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে নেমে এই আন্দোলন ততক্ষণ চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু এই আন্দোলন তারা খুলনা 0 পয়েন্টে গত কয়েকদিন ধরে চলছে। আজকে খুলনা 0 পয়েন্টে বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। বলতে চাই, আজকে কিন্তু খুলনাতে বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের একটি বাধার মুখে তারা পড়ে। কোনো ধরনের জনসাধারণের ক্ষতি হয় এমনটি কিছু না করতে, কিন্তু তারপরে কিন্তু আন্দোলন চলছে এবং তারা বলছে যতক্ষণ এই আমরা আগেও যেমনটি বলেছি শিক্ষার্থীদের কথা, যতক্ষণ দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের আন্দোলনের খুলনা 0 পয়েন্ট থেকে সর্বশেষ অবস্থা। এখন আমরা আবার চলে যাব শাহবাগের, সেখানে যে আন্দোলন চলছে শাহবাগের আন্দোলন সম্পর্কে এখন জানাবে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার পরিস্থিতি আমরা জানবো তার কাছ থেকে। মিন্টু, স্ট্যান্ড বাই বলেই যাচ্ছে। শাহবাগের অবস্থা যদি বলি, বিকেল 5টার দিকে তারা শাহবাগ চত্বরে চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে যে মিছিলটি শুরু হয়েছিল সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে টিএসসি হয়ে তারা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে এবং এর আগে তারা ঘোষণা করেছিল যে শাহবাগ ছাড়া আরও কয়েকটি সড়কে তারা অবস্থান নেবেন, কিন্তু পরবর্তীতে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে সব মিছিল একত্রিত করে এই শাহবাগে অবস্থান করে এবং শাহবাগে যখন পৌঁছায় সেই সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই শাহবাগ চত্বর। এরপরে একটি অংশ তারা পুলিশের যে বাধা সেটি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশ কিছুটা বাধা দিলেও এরপরে কিন্তু শিক্ষার্থীদের আর কোনো বাধাই দেয়নি পুলিশ। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো আন্দোলনকারীদের বিচ্ছিন্নভাবে কিছু হাতাহাতের ঘটনা ঘটে, তবে এখন শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি সেটি চলছে। বলা যায় যে প্রতিবাদী গান, স্লোগান, কবিতা এর মধ্যে দিয়েই শিক্ষার্থীদের যে দাবি 5 ভাগের বেশি কোটা থাকা চলবে না সেই দাবিতে তারা আন্দোলন করছেন এবং তাদের বলছেন যে তাদের দাবি এক দফায় এক দাবি, কোনো বৈষম্য নয়, কোনো কোটা নয়, মেধার ভিত্তিতেই সরকারিতে সব ধরনের চাকরিতে নিয়োগ দিতে হবে এবং সেক্ষেত্রে সরকারের নির্বাহী বিভাগ থেকে এই বিষয়ে ঘোষণা আসতে হবে এবং সংসদে এই বিষয়ে পাশ করতে হবে, এমনটি আসলে তাদের যে দাবি বলছেন। এবং এর আগে 2018 সালেও কিন্তু এরকম কোটা বিরোধী আন্দোলন হয়, সেখানে 56% যে কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ছিল সেটি একে বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিল। পরবর্তীতে কিন্তু সব ধরনের কোটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সেটি বাতিল করা হয়, তবে তৃতীয় শ্রেণীতে কিন্তু সেই কোটা ছিল। তবে এবার কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এবারে তাদের যে দাবি
সরকারি সব ধরনের চাকরিতে কোটা থাকা চলবে না, যদিও থাকে সেটি 5 ভাগের বেশি নয়। সেক্ষেত্রে প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতি গোষ্ঠী কিংবা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সেটি সরকার নির্ধারণ করে দিতে পারে এবং আদালতের সঙ্গে তাদের যাতে কোনো ধরনের মুখোমুখি অবস্থায় দাঁড় না করা হয় সেক্ষেত্রে সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করে যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা যেন ক্লাসে ফিরে যায়। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি মেনে নিলেই তারা ক্লাসে ফিরবেন। আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান রয়েছেন শাহবাগের আরেক প্রান্তে, ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলের সামনের এলাকায়, সেখানকার অবস্থা মনিরুজ্জামান যদি দর্শকদেরকে জানান। মনিরুজ্জামান। ধন্যবাদ। এই মুহূর্তে আমি শাহবাগের আরেক প্রান্তে আছি। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশ এবং সরকারের পক্ষ থেকে দুপুরের দিকে যে ধরনের কড়া বার্তা দেওয়া হয়েছিল যে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য কিংবা জনভোগান্তি সৃষ্টি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিকেল থেকে এখানে অবস্থান করার পরে দেখেছি যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং এখানে শিক্ষার্থীরা যেন জড়ো হতে না পারে এজন্য এই শাহবাগের চারিদিক কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখানে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা দেখেছি ওয়াটার ক্যানন, জল কামান কিংবা পুলিশের এপিসি যে ভারী যানবাহন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে এখানে পুরো অবস্থান নেয় এবং সেখান থেকে সেই মোড় থেকে ঘুরে এসে তারা আবার বাগে এসে তাদের শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নেয় এবং এই পুরো সময়টি পুলিশ কিন্তু অনেকটাই অসহায় বোধ করছিল। কারণ আমরা এখানে এসে যেটা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা পুলিশের সাধারণ সদস্যদেরকে কড়া বার্তা দিচ্ছিলেন যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে এই ব্যারিকেডের বাইরে যেন কেউ যেতে না পারে, অর্থাৎ ব্যারিকেড অতিক্রম করে কোনো আন্দোলনকারী না পারে এই ধরনের কঠোর হুঁশিয়ারি বার্তা কিংবা নির্দেশনা যেটি বলি পুলিশের সাধারণ সদস্যদের যখনই চেষ্টা করে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা পুলিশের সেই প্রতিরোধকে মোকাবেলা করে তাদেরকে অনেকটা অসহায় অবস্থায় ফেলে দিয়ে তারা তাদের আন্দোলন, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা তাদের আন্দোলন কার্যক্রম যেটি আছে সেটি তারা পরিচালনা করেন এবং এই পুরো সময়টি আমরা দেখেছি পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করে। যে ধরনের কড়া বার্তা কিংবা কঠোর বার্তা এই পরিস্থিতি মোকাবেলার আগে দিয়েছিলেন সেই বার্তা আসলে তারা রক্ষা করতে পারেননি। সেখানে আমরা দেখেছি যে যেই কড়া বার্তা সেই কড়া বার্তা তারা সেখানে পালন করতে না পেরেও অনেকটা অসহায়ভাবেই এই শিক্ষার্থীদের যেই আন্দোলন সেই আন্দোলন তারা দেখেছেন এবং কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়ে পরবর্তীতে তারা নিরাপদেই তাদের যেই আশ্রয় কিংবা নিরাপদে তাদের যে অবস্থান নেয় সেই অবস্থান নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল আমার কাছে শাহবাগের মোড়ের এক প্রান্ত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্দোলনকারীদের সর্বশেষ পরিস্থিতির খবর। এখন আমরা চট্টগ্রামে আমাদের সহকর্মী পারভেজের কাছে যাব, তিনি আছেন চট্টগ্রামে। মনির, চট্টগ্রামের একটি খবর জানিয়ে রাখি, আমরা আজকে দুপুর থেকে
চট্টগ্রাম রেল স্টেশনে প্রথমে দেখেছি ছাত্ররা জমায়েত হয়েছে, সেখানে কিন্তু পুলিশ ওনাদেরকে কেপিআই বলে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এরপরে সেই ছাত্ররা চলে এসেছে বটতলী স্টেশন, সেখান থেকে আমরা দেখছি পর্যায়ক্রমে ছাত্ররা কিন্তু ধীরে ধীরে টাইগার বাস আসে, সেখানে টাইগার বাস ছাত্রদেরকে কর্ডন করে ফেলা হয় এবং এই পুলিশ চতুর্দিক থেকে ঘিরে ফেলার কারণে সেই টাইগার বাস মোড়ে ওনারা রাস্তা বন্ধ করতে পারেনি এবং এরপরে ছাত্ররা বিভিন্নভাবে মিছিল নিয়ে এসে এই 16 শহরে জমায়েত হয় এবং এখন এক প্রকার যেটি ওনারা ব্লকেট বলছে সেই ব্লকেট কর্মসূচি এখন চলছে। অর্থাৎ যেটি ওনারা টাইগার বাস বা অন্য জায়গায় করতে চেয়েছিল সেটি পারেনি, এরপরে মিছিল সহকারে ওনারা ছোট ছোট মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই এসে এই 16 শহরে এসে জড়ো হয় এবং এখন মূলত 16 শহরের দুই পাশে বা চতুর্পাশে যে গাড়িগুলো রয়েছে এখানে গাড়িগুলো মোটামুটি এখন বন্ধ অবস্থায় রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। অর্থাৎ পুলিশ প্রথমে যে ওনাদের যে একটি ভূমিকা দেখিয়েছিল যার কারণে ছাত্ররা কিন্তু এক জায়গায় জড়ো হতে পারেনি, ওনারা বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় আটকে ছিল। পরে পুলিশ কিন্তু এর পরে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্ররা এসে এখন এই 16 শহরে এসে ওনারা জড়ো হয়েছে এবং ওনাদের যে ব্লকেট কর্মসূচি সেটি ওনারা চলছে। আর রাস্তাটি এখন যে রাজপথ এটি কিন্তু আসলে এখন বন্ধ করে দিয়েছে, নানান স্লোগান তারা মুখরিত করে রাখছে এবং সবার একটাই ওনারা এখন এক দফা এক দাবি বলছেন। অর্থাৎ এই যে এখানকার যে সারা বাংলা খবর দেয়, কোটা প্রথা খবর দেয়, এই ধরনের নানান ওনারা যে পোষ্য কোটার খবর দেয়, এ ধরনের নানান ছোট ছোট প্ল্যাকার্ড নিয়ে এখন মোটামুটি ওনারা এই 16 শহর মোড়টি ওনারা অবরোধ করেছে এবং রাজপথটি এখন অবরোধের মধ্যেই রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্ররা এখন সবাই শুধু এখানকার শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এখানে চট্টগ্রামের অন্যান্য কলেজের ছাত্ররা এসে এখানে যোগ দিয়েছে। তো আমরা চট্টগ্রামের যে খবর সেটি দেখাচ্ছিলাম। তো আমরা এখন চলে যাব শাহবাগ মোড়ে, সেখানে আমাদের আরেক সহকর্মী মিন্টু ভাই রয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি মিন্টুর কাছে। মনিরুল পারভেজ, শাহবাগের যে শিক্ষার্থীদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে ছাত্র ব্যানারের যে আন্দোলন বাংলা ব্লকের সেটি চলছে এবং এর আগে দুপুরের দিকে বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল বিভিন্ন হল থেকে। অন্যদিকে মধুর ক্যান্টিনে কিন্তু ছাত্রলীগ অবস্থান নিয়েছিল। প্রথম দিকে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরবর্তীতে শিক্ষার্থীরা তারা কিন্তু সংগঠিত হয় এবং স্লোগানে মুখরিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনের এলাকা এবং এরপরে শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে কলাভবন হয়ে, মলচত্বর হয়ে, সূর্য সেন মহসিন হল হয়ে এবং টিএসসি হয়ে তারা আবারও শাহবাগের দিকে এগিয়ে আসে। যদিও আজকে কর্মসূচিতে আরও কয়েকটি সড়কে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কথা ছিল, তবে পরিবর্তিত প্রেক্ষাপটে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা শাহবাগ মোড় এলাকাতে অবস্থান নেয় এবং এই মুহূর্তে 1 ঘন্টারও বেশি সময় 5টার কিছু আগে শিক্ষার্থীরা এখানে পৌঁছানোর পরে একটি অংশ তারা পুলিশের একটি বাধা ছিল, সেই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। এরপরে অবশ্য পুলিশ আন্দোলনকারীদেরকে আর কোনো বাধাই দেয়নি। আন্দোলনকারীরা একটি অংশ কিছুটা সামনের দিকে এগিয়ে আবার এসে তারা এখন এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন এবং তাদের যে এক দফা এক দাবি, কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে তাতে সরকারি চাকরি দেওয়া হয় এবং সেই দাবি তারা করছেন এবং সেই দাবিতে তারা বলছেন যে শুধু প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী নয়, সরকারি সব ধরনের চাকরিতেই এই ধরনের কোটা সেই বৈষম্য সেটি বাতিল করতে হবে এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে নিলেই তারা ক্লাসে ফিরবেন এবং তারা পরীক্ষার হলে ফিরবেন। যদিও সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা যেন ক্লাসে ফিরে যায়, তবে তারা বলছেন যে তাদের দাবি যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করছেন এমনটি তারা বলছেন এবং সরকারের সঙ্গে তারা কোনো ধরনের মুখোমুখি অবস্থায় তারা যেতে চান না, আদালতের মুখোমুখি সামনে যেতে চান না এমনটি তারা বলছেন। আমরা লক্ষ্য করছি যে অনেকক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স শাহবাগ মোড় এসেছে এবং শিক্ষার্থীরা সেই অ্যাম্বুলেন্সটিকে চেষ্টা করছেন যে তার যে নিজ গন্তব্যে সেদিকে যাতে চলে যায়। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা সেই
সহযোগিতা করছেন। তো এই মুহূর্তে প্রতিবাদী গান, স্লোগান, কবিতায় আন্দোলন চলছে। আমরা হয়তো আশা করছি যে সন্ধ্যা 7টার দিকে হয়তো বা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি আসতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানানো হয়নি যে তারা এই কর্মসূচি পরবর্তী যে কর্মসূচি সেটি কখন ঘোষণা করবেন। আমাদের আর এক সহকর্মী মনুজ্জামান রয়েছেন শাহবাগের আরেকটি এলাকায়, যেটি পুরাতন শেরাটন হিসাবে পরিচিত, সেখান থেকে মনুজ্জামান সেখানকার অবস্থা, যানবাহনের চলাচল, জনদুর্ভোগ, সেখানকার অবস্থা সেটি যদি দর্শকদের জানান। ধন্যবাদ মিন্টু। আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে, অবস্থান কর্মসূচির যে মূল মঞ্চটি রয়েছে সেই মূল মঞ্চ এখানে আমরা দেখেছি যে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী যারা আছেন তারা সাধারণ শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার লক্ষ্যে কিংবা সাধারণ শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্ত রাখার লক্ষ্যে নানা ধরনের স্লোগান দিচ্ছেন কোটার বিপক্ষে, অর্থাৎ কোটার চাকরিতে কোটার যে বিধিমালা রয়েছে সেই কোটা ব্যবস্থার বিপক্ষে নানা ধরনের স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে 2018 সালে যে সরকার যেই কোটা ব্যবস্থাপনা বাতিল করে যেই পরিপত্র জারি করে সেটিকেই বহাল রাখতে হবে, যেহেতু উচ্চ আদালত একটি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ হাইকোর্ট যে আদেশ দিয়েছিল কোটা বহাল রেখে সেটির উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এখন সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা দাবি করেছেন যে এটি আদালতের উপর না ছেড়ে দিয়ে এটি নির্বাহী বিভাগ থেকে যেন এই বিষয়টি সুরাহা করা হয়, সংসদে যেন আইন পাশের মাধ্যমে কোটা ব্যবস্থাপনা পুরো বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ এটি বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে। তারা বলছেন যে 56% এই কোটা ব্যবস্থা থাকার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মেধাবী যারা আছেন তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই বঞ্চিত একটি বড় অংশ চাকরিতে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে অনেকেই কিন্তু বেকার জীবনযাপন করছেন এবং তাদের দাবি এই কোটা ব্যবস্থাপনার কারণে কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতির যে সংস্থা কিংবা দপ্তরে এর জন্য কোটা ব্যবস্থাপনাকেই দায়ী করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে মেধাবীরা সুযোগ না পাওয়ায় যারা এই কোটার কারণে মেধাবী না হয়েও এই ধরনের সরকারি চাকরিতে প্রবেশ করে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, যার ফলে কোটা ব্যবস্থাপনা পুরো বাতিল করে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিয়োগ দেওয়া হলে দুর্নীতি অনেকটা কমে আসবে। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই দেখেছি কোটার বিপক্ষে আন্দোলন করছেন এবং আমরা গত কয়েকদিন দেখেছি সন্ধ্যা 6টার মধ্যেই এই অবস্থান কর্মসূচি তারা স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বলেছেন যে আজকে 8টা পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং এরপরে হয়তো নতুন কর্মসূচি আসবে। তো সারা বাংলাদেশেই যেহেতু এই কোটার বিরুদ্ধে আন্দোলন চলছে, এখন আমরা যাব রংপুরে আমাদের সহকর্মী শাহরিয়ার আছেন, তার কাছ থেকে রংপুরের বিস্তারিত জানবো। ক্যাম্পাসে এখন রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে যারা কোঠা সংস্কারকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাস থেকে রংপুর মডার্ন মোড় মহাসড়কের দিকে এগিয়ে আসার চেষ্টা করেছিল, তবে কিন্তু তাদেরকে কিন্তু এখানকার ছাত্রলীগ এবং সেই সাথে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু অনুরোধ করে যে তারা যেন মহাসড়কে অবস্থান না নেয়। তারপরেই কিন্তু এখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের কিন্তু কথা কাটাকাটি হয়। তারপর এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু শিক্ষার্থীদের ওপর কিন্তু চড়া হয়ে ওঠে এবং এখান থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থী অভিযোগও করেছেন তাদের ওপর কিন্তু নির্যাতন করা হয়েছিল। আমরা এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে দেখাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসের যে গেট রয়েছে এই গেটে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েনে কিন্তু শিক্ষার্থীদের তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন এবং সেই সাথে ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তারা দাবি করেছিলেন যে শিক্ষকের ওপর কিন্তু কোঠা সংস্কারকারী যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন আর তারা কিন্তু শিক্ষকের ওপর হাত তুলেছে, এমনটা কিন্তু অভিযোগ। তো এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে আজকের আন্দোলনের সর্বশেষ অবস্থা। শাহরিয়ার মিম, সঙ্গেই থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। 11তম দিনে এসে কোটা আন্দোলনে উত্তাল দেশ, রাজধানী ঢাকা সহ সারা দেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনারা 6টা নিউজ আওয়ার দেখছেন। এবারে বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি।
6 থেকে স্মার্ট পদ্ধতি, তবুও দেশে ব্যাংক ঋণের সুদ হার বেড়েই চলেছে। বিশ্লেষকদের মতে এর প্রভাবে আগামীতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আরও কমতে পারে, যা হবে অর্থনীতির জন্য নেতিবাচক। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে গত বছর থেকে সংকোচনমূলক মুদ্রানীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। তবে উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা এবং নিয়ন্ত্রণহীন ব্যাংক খাত, এই সবই এখন দেশের আর্থিক খাতের প্রধান সমস্যা। এসব চ্যালেঞ্জ নিয়েই জুলাই মাসের মধ্যভাগে নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ঋণের সুদ হার বাড়ানো হয়েছিল, তবে মূল্যস্ফীতি কমেনি, বরং বেড়েছে। অন্যদিকে ব্যাংক ঋণের সুদ হার এরই মধ্যে 9% থেকে বেড়ে 15% ছাড়িয়েছে। এরপরও নীতি সুদের হার বাড়িয়ে টাকার মান বাড়ানোর চেষ্টা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে, প্রবৃদ্ধির চেয়ে এখন সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। তাই সুদের হারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের তদারকির পরামর্শ। যে সমস্ত ব্যাংক তাদের লিকুইডিটির সমস্যা আছে, তারা কিন্তু অনেক সময় অনেক বেশি রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডিপোজিট কালেক্ট করবার চেষ্টা করবে, তখন বাজারটাকে একটা ডিস্টোর্ট করবার উজ্জ্বল। এইসব জায়গাতে মনিটর করতে হবে যে রোড ম্যাপটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেই রোড ম্যাপটা যেন স্ট্রিক্টলি বাস্তবায়ন করা হয়, তাহলেই এই রেট অফ ইন্টারেস্টের যে অস্থিতিশীলতা এটা কমে আসবে। বাজারে টাকার প্রবাহ কমে যাওয়ায় সুদের হার বাড়ছে। উচ্চ সুদ হারের কারণে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ঋণ নেওয়া কমিয়ে দিতে পারে মত এই অর্থনীতিবিদের। লম্বা সময় ধরে যদি আমরা সুদের হার বাড়িয়ে রাখি, তাহলে একটা তো মানুষ ব্যয় কম করবে, আর ট্রেড শুধু না, মানে ম্যানুফ্যাকচারিং যারা আছে সব কিছুতেই কিন্তু আমরা দেখবো যে তাদের যে খরচ সেটা বেড়ে যাবে। তারা যে ঋণ কম নিতে চাইবে, কারণ এখন অনেক কস্টলি হয়ে গেছে লোনটা, সেটার কিন্তু নেতিবাচক প্রভাব এটা এই যে এসএমই থেকে শুরু করে অন্যান্য যারা তাদের উপর প্রভাব পড়বে এবং অর্থনীতির উপর প্রভাব পড়বে। আইএমএফের শর্ত পূরণে কেন্দ্রীয় ব্যাংক গেল অর্থবছর থেকে বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ করছে। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাব রাজধানীর শাহবাগে কোটা আন্দোলনকারীদের অবস্থান নিয়ে আপনাদেরকে জানানোর জন্য। সেখানে মনিরুজ্জামান এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। মনিরুজ্জামান, ঠিক এখন কি অবস্থা সেখানে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত আন্দোলনকারীরা এই শাহবাগ মোড়ে যে অবস্থানটি নিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। তারা বলছেন যে এখান থেকে দাবি আদায় করেই তারা ফিরবেন, অর্থাৎ তারা ধারাবাহিক যে কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকেও তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এই অবস্থান কর্মসূচি পালনের আগে আমরা দেখেছি যখন তারা শাহবাগ মোড়ে আসে তখন তাদের সাথে কিন্তু পুলিশের ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে পুলিশের ধস্তাধস্তি কিংবা পুলিশের ব্যারিকেড সেটি তারা অতিক্রম করে এই শাহবাগ থেকে বিভিন্ন মোড় ঘুরে তারপরে আবার এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এবং এখানে অবস্থান নিয়ে তারা যে দাবিটি জানাচ্ছে যে আজকে যেহেতু সারা দেশে ব্যাপী বাংলা ব্লকেট নামে এই আন্দোলনটি তারা পরিচালনা করছে, এবং তারা এখানে যে দাবিটি তুলেছে, এই আন্দোলন করতে গিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন এলাকায় পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং সেই হামলায় অনেকে আহত হয়েছেন এবং কাউকে গ্রেপ্তার করা হয়েছে। এটি তারা এখান থেকে তারা দাবি করছেন। এবং তাদের দাবি যেটি, তাদের যে এখানে পুলিশ দিয়ে কিংবা কোনো হুমকি দিয়ে তারা যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যাবে না। তারা এই আন্দোলন কর্মসূচি মাধ্যমে তাদের যে দাবি আছে সেই দাবি আদায় করে তারপরে তারা ঘরে ফিরবেন। এর আগে কোনো ধরনের নৈরাজ্য কিংবা তাদের এই আন্দোলনকে পুঁজি করে কেউ যেন কোনো সুবিধা না নিতে পারে সেটিও তারা খেয়াল রাখছেন বলে তারা দাবি করছেন। তো এই মুহূর্তে আন্দোলনকারীরা তাদের বিভিন্ন স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উজ্জীবিত করছেন এবং তারা এই আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে একটি বার্তা দিতে চাচ্ছেন যে তারা কোনো হুমকি ধামকি কিংবা পুলিশ দিয়ে তাদের যে আন্দোলন যে দমানোর যেই পরিকল্পনা সেটি করা যাবে না। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদের সর্বশেষ পরিস্থিতির খবর। মনিরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি নিয়ে শেষ মুহূর্তের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
মাত্র ৩ জোড়া কবুতর নিয়ে যাত্রা শুরু নাটোরের আলাইপুরের বাসিন্দা মাহবুর রহমানের। এখন তার খামারে ২ শতাধিক জোড়া কবুতর। তার খামারে হাউস পিজিয়ন, পোর্টার, স্ট্রেচার, ডেফোডিল সহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক জোড়া কবুতর রয়েছে। প্রতি জোড়া কবুতরের দাম ২,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। এখন বাণিজ্যিকভাবেই কবুতর পালন করছেন মাহবুব। প্রতি মাসে খরচ বাদে ৫০,০০০ টাকা আয় তার। খামার মালিকদের কবুতরের বিভিন্ন রোগের চিকিৎসা সহ কারিগরি সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।